বসো। শাহানা, একটা কথা বলি। বলো। আল্লাহর রহমতে আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাই বলছিলাম তুমি কোর্টে যাও ছেড়ে দাও। কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওসব কোর্টের ব্যাপার নিয়ে একদিন আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়ে যাবে, তাতে সংসারের অশান্তি বাড়বে। তাই বলছিলাম তুমি তোমার মেয়ে আর সংসার নিয়ে ব্যস্ত থাকো। আমি কাজ শেষ করে ঘরে ফিরলে তুমি আমাকে তোমার আদর যত্ন দিয়ে সুখী করবে, আর এটাই তো বাংলার বধূর ধর্ম। তাই বলছি তুমি ওকালতি ছেড়ে দাও। তোমার কাছে তোমার স্বামীর একমাত্র অনুরোধ। তোমার আদেশ আমার মাথার মনি, আমি আর কোর্টে যাব না। কিন্তু একটা কথা, যদি আমার কোনোদিন কোর্টে যাবার প্রয়োজন হয় সেদিন তুমি আমাকে বাধা দিতে পারবে না। বেশ, বাধা দেব না। ও হ্যাঁ, আমরা কক্সবাজার কবে যাচ্ছি? কাল একটা কেস আছে, কেসটা শেষ করে চলে যাব। ট্রেনে করে যাব চিটাগং, তারপর বাই রোড কক্সবাজার। মিস্টার রহমান, আপনার বাবার সাথে রমজান মাওলার কি সম্পর্ক? আমার বাবার সাথে ওনার ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিসের ব্যবসা তা আমি জানি না, তবে সেদিন আমার বাবার রমজান মৌলা তাদের ব্যবসা নিয়ে কথা কাটাকাটি করছিল। তখন আমার বাবা বলছিল, তুমি আর আমি এই বিজনেসের সমান সমান অংশীদার, বিজনেসের লস হয়েছে, এখন তুমি তোমার টাকা চাইছো কেন? লাভ হলে লাভের অংশ নেবে, এখন লসের অংশ তোমাকে নিতে হবে। রমজান মৌলা বলল, কোনো কথাই আমি শুনতে চাই না, আমার টাকা যদি তুমি দুদিনের মধ্যে না দাও তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। এই খুন করার কথা বলি রমজান মৌলা ঘর থেকে বেরিয়ে যায়। তখন আমি বাবাকে বলি পুলিশে খবর দিতে, বাবা বলে আমাকে তাই করতে হবে। পরদিন বাবা পুলিশের কাছে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়, আর ঘরে ফেরেনি। তারপর অনেক খোঁজাখুঁজির পর শহরের এক ডাস্টবিনের কাছে বাবার লাশ খুঁজে পায়। ইওর অনার, আর সেই কথা মতো আব্বাস আলী থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেছে রমজান মাওলা তাকে খুন করতে চায়। এই তার থানায় ডায়েরি করা রিপোর্টের কপি। ইওর অনার, হত্যাকারী আব্বাস আলীর বুকে যে ছুরিটি বিদ্ধ করেছিল, ভুল করে সেই ছুরিটি সেখানে ফেলেই চলে যায়। পুলিশ ছুরিটি সংগ্রহের পর যে আঙ্গুলের ছাপ পেয়েছে তার রমজান মাওলার হাতের ছাপের সাথে হুবহু মিলে গেছে। আর এই হলো তার রিপোর্ট। ইওর অনার, এই রমজান মাওলাই আব্বাস আলীকে হত্যা করেছে, এতে আর কোনো সন্দেহ নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব, রমজান মাওলাকে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দ্যাটস অল ইওর অনার। এই আদালত বাদী পক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রমজান মাওলাই আব্বাস আলী প্রকৃত হত্যাকারী। তাই আসামি রমজান মাওলাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো।
থ্যাংক ইউ উকিল সাহেব, থ্যাংক ইউ। চলুন। ব্যারিস্টার সুজিব চৌধুরী, তুমি সালা আমার ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে। আরে আমি যদি আমি হয়ে থাকি তাহলে তোমার কোনো প্রিয় মানুষকে এই আদালতে আমি। হ্যালো, ব্যারিস্টার সজীব চৌধুরী বলছি। আমাকে এখন চিনবেন না গো স্যার, চিনবেন সেদিন যেদিন আমার ভাই রমজান মৌলাকে ফাঁসিতে ঝোলার প্রতিশোধ নেব। শালা শুয়োরের বাচ্চা। হ্যালো হ্যালো, এখন থেকে তুই যেখানে যাবি আমি তোর পেছনেই থাকবো ব্যারিস্টার। না, আমি কোনো কথাই শুনতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার বুকের মানিক রুবিনাকে এনে দাও। চুপ করো শাহানা, চুপ করো। তুমি কি ভেবেছো সন্তানের জন্য শুধু তোমারই বুকটা ফেটে যাচ্ছে আর আমি খুব সুখী আছি না? শাহানা, তুমি মা, তাই কেঁদে তোমার দুঃখ প্রকাশ করতে পারো, কিন্তু আমি বাবা, তাই সমস্ত দুঃখ আমাকে নীরবে সহ্য করতে হয়। তোমার সহ্য ক্ষমতা আছে, কিন্তু আমি মা, আমার সেই ক্ষমতা নেই। শাহানা, একটু স্থির হও, একটু বুঝতে চেষ্টা করো। আমি তো পত্রিকা থেকে শুরু করে রেডিও, টিভি কোনোটাতে নিখোঁজ সংবাদ দিতে বাকি রাখিনি। ইনশাআল্লাহ রুবিনাকে আমরা ফিরে পাবোই। কবে পাবো? আমার যে মন মানছে না। ছোট্ট মেয়ে কোথায় আছে, কেমন আছে? কি যাচ্ছে? কি যাচ্ছে? কি? শ্রাবণ, মেয়েটিকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখতো বাইরে গেছে কিনা। যাচ্ছি। সে কি গো কুকি, তুমি এখানে বসে বসে কাঁদছো আর ওদিকে তোমার বাবা মা কেঁদে কেটে অজ্ঞান? হ্যাঁ, আমার বাবা মা? হ্যাঁ। কে? কোথায় ওরা? চলো আমার সঙ্গে, এসো এসো। কোথায় গেল? ওকে তুই কোত্থেকে নিয়ে এসেছিস? কোন বাবা মার বুক খালি করে দিয়ে এসেছিস? ওসব শুনে তোমার কোনো লাভ নেই দিদিমণি। ওকে আমি নিজের হাতে বড় করব। ও যখন ডাঙর হবে তখন আমি বুড়ো হব, আর ও হবে আমার বুড়ো বয়সের একমাত্র অবলম্বন। ওকে দিয়ে আমি বিজনেস করাবো, বিজনেস। তুই একটা পাপী, তুই একটা ছোট লোক। গাল দিচ্ছ কেন দিদিমণি? তুমি গাল দিলে মনটা বেজায় খারাপ হয়ে যায়। সে যাকে মেয়েটাকে তৈরি রেখো, সন্ধ্যে বেলা সে দিয়ে যাবো। হ্যাঁ, অনেক দিন ধরে তোমাকে আমরা খুঁজছি, আর পালিয়ে বাঁচতে পারবে না। নিয়ে চলো। কি নাম তোমার? জানি না। জানো না? না। সে কি কথা? কি করে তোমার বাবা মা? বাবা মায়ের কথা আমি অনেক ভেবেছি, কিন্তু কিছুতে ওদের চেহারা আমি মনে করতে পারছি না। বাবা মার কথা মনে করতে পারছে না। আজ রুবিনার জন্মদিন, আমি কেক সাজিয়ে রেখেছি, কিন্তু
কেক কাটবে কে? কিছুই না। এসো। ওকে, ওর নাম মিলি। ওকে আমি ওর মায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য চেয়ে নিয়ে এসেছি। আজ রুবিনার হয়ে ও কেক কাটবে। হ্যাপি বার্থডে আপামনি, 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 হ্যাপি বার্থডে আপামনি। কেঁদো না শাহানা, আজ রুবিনার জন্মদিনে তুমি কেঁদো না। শুধু শুধু দোয়া করো, রুবিনা যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে সুখে রাখে, শান্তি। সে হবে আমার বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন। আমি নিজের হাতে ওকে লালন পালন করে বড় করব, তারপর ওকে দিয়ে আমি বিজনেস করাবো। না না না, এভাবে একটি মেয়েকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ওকে আমি এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। মায়ের আদর দিয়ে ওকে আমি লালন পালন করব। ওকে দিয়ে আমি আমার মাতৃত্বের স্বাদ পূরণ করব। আমার মেয়ে হলে সে বড় হবে। ওকে আমি বিরাট বড় গায়িকা বানাবো, বিরাট বড় গায়িকা। এতক্ষণ আপনারা মিস মাধবীর কণ্ঠে একটি আধুনিক গান শুনলেন। মেয়েটির কণ্ঠ শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেছে। হ্যাঁ, ভারী মিষ্টি গলা। আজ যদি আমার রুবিনা থাকতো তাহলে। মাধবী, তুই অনেক বড় হবি, তোর কণ্ঠের তুলনা নেই। দোয়া করিস। নিশ্চয়ই। আসি। বাই। এক্সকিউজ মি ম্যাডাম। বলুন ইয়াংম্যান, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কি রেডিওতে খবর পড়েন, নাটক করেন, নাকি গান করেন? কেন বলুন তো? একটু আগে রেডিওতে মাধবী নামের যে গায়িকা গান গেয়েছেন, উনি কি আছেন না চলে গেছেন? ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, না মানে সামনাসামনি পরিচয় নেই, আমি ওনার একজন ভক্ত। যাকে, উনি কি চলে গেছেন? জি না, আছেন, এক্ষুনি হয়তো বেরোবেন। নীল সালোয়ার কামিজ পরে আসবেন, দেখতে খুব সুন্দরী, টানা টানা হরিণের মতো চোখ। যাবেন। চলি, বাই। আছে আছে, ওই যে নীল সালোয়ার কামিজ। ম্যাডাম, ম্যাডাম, আমি আপনার একজন ভক্ত। আপনার মতো কণ্ঠ আমি জীবনেও শুনিনি। আপনার কণ্ঠ শুনে আমি পাগল হয়ে গিয়েছি। আপনার মতো সুন্দর গান লতা মঙ্গেশকর সারা জীবনেও গায়নি, আর গাইতে পারবেও না। ম্যাডাম, আমার উপহার গ্রহণ করুন। কি হলো? কিছু হয়নি ম্যাডাম, আপনার রূপ দেখে
মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম মিস মাধবী। মাফ করবেন, আমি মাধবী নই, আমি কণ্ঠশিল্পী আমেনা বেগম। মাধবী একটু আগে চলে গেছে। ওই যে সাদা ফ্রক পরা? হ্যাঁ। শুনুন, আমাকে মিস মাধবীর টেলিফোন নাম্বারটা দেবেন? আমি ডন রেকর্ডিং কোম্পানি থেকে এসেছি, ওনার একটা ক্যাসেট বের করতে চাই। দিন না। হ্যালো, এটা কি কণ্ঠশিল্পী মিস মাধবীর বাসা? জি, এটা ওনারই বাসা। উনি কি বাসায় আছেন? কি দরকার বলুন? দরকারটা সরাসরি তাকেই বলবো, দয়া করে তাকে দিন। ভীষণ বিপদ। বিপদ? কিসের বিপদ বলুন? আমি মাধবী বলছি। মাধবী কথা বলছে, চালিয়ে যা। শুনুন, আমি সঙ্গীত শিল্পী আমেনা বেগমের ছোট ভাই বলছি। হ্যাঁ, চৌধুরী ক্লিনিকে নিয়ে এসেছি। এখানে আমাদের কেউ নেই তো, আপা বারবার আপনার কথাই বলছে। কত? 420। আমি কিছুক্ষণ মধ্যে আসছি। রোজ মেয়ে পটাবার জন্য এটা তুই কি নাম্বার দিলি? এটা তো 420। 420 রুমের কথা বলছেন? হ্যাঁ। এই নাম্বারে আমাদের এখানে কোনো রুম নেই। আমার মনে হয় আপনার সঙ্গে একটু ফ্রড করেছে। তা কেন করবে? করতেও পারে। আপনাকে দেয়া নাম্বারটা দেখুন, 420 মানে 420। এই চলি। 420 আমার সাথে কি করতে পারলো? আসসালামু আলাইকুম ম্যাডাম। তাহলে আপনি আমার সাথে 420 করেছেন? হ্যাঁ, আপনি যদি কারোর সাথে করে থাকেন তাহলে সেও আপনার সাথে করতে পারে। জি, অধমের নাম শ্রাবণ। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, এ যুগে ইট মারলে পাটকেলও খেতে হয়। কেমন দিলাম? হ্যাঁ, এবার কেমন দিলাম? দাঁড়াও। কি কেমন দিলাম? সব পালিয়েছে। দুঃখিত, আপনাকে ধন্যবাদ দিতে পারলাম না। কেন?
মনে করেছেন আপনার চালাকি আমি বুঝিনি? হিন্দি ছবির মতো গুন্ডা আমাকে মিথ্যে আক্রমণ করিয়ে হিরোর মতো এসে মেরে তাড়িয়ে আমার মনে জায়গা করতে চাইছে। না ওরা রিক্সা চলো। থামুন থামুন, এখানে থামুন। আপনি আপনি আমার পেছনে লেগেছেন কেন? আমি আপনার পেছনে লাগবো কেন? আমি তো সামনে বসে রিক্সা চালাচ্ছিলাম, আপনি তো আমার পেছনে বসে। আমাকে এভাবে হয়রানি করছেন কেন? ও বুঝেছি, আমার এক জমজ ভাই আছে, আপনি বুঝি তার কথা বলছেন? জমজ ভাই? হ্যাঁ মেম সাহেব, ওর জন্য আমার একটুও শান্তি নেই। দোকানে গিয়ে বাকি খাবে আর দোকানদার এসে আমাকে ধরবে। কি বলবো মেম সাহেব, এই ছোট ভাইটাকে পড়ানোর জন্য পায়ের ঘাম মাথায় ফেল না মানে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ও মেয়েদের পেছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে ফেললো। আপনাকেও জ্বালিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন, মেরে হাড় গুঁড়ো করে দেবো। না না, হাড় গুঁড়ো করার দরকার নেই। ঠিক আছে, তাহলে লেখাপড়া বন্ধ করে দেবো। না না, লেখাপড়া বন্ধ করার দরকার নেই। না না, আপনার কোনো কথাই আমি শুনবো না। এমন সুন্দরী মহিলাকে যে আঘাত দেয় তার লেখাপড়া করার কোনো অধিকার নেই। শুনুন। না শুনবো না, না আপনার কোনো কথা শুনবো না। শুনুন। না শুনবো না, আজ ওর একদিন কি আমার একদিন। বেটা বদমাইশ। কি বলতে কি বলেছি, এখন আল্লাহ জানে ওর কপালে কি আছে। আপনারা বসুন, আমি আপাকে ডেকে নিয়ে আসছি। আপমনি, আপনার কাছে কয়েকজন মেহমান এসেছে। বসিয়েছিস? জি। আচ্ছা তুই যা। কেন এসেছেন বলুন? ম্যাডাম, আমি আপনার কি ক্ষতি করেছিলাম বলুন? হ্যাঁ বলুন। বলুন। কি ক্ষতি করেছিলাম বলুন? আপনি আমার ক্ষতি করবেন কেন? তাহলে আমার এত বড় ক্ষতি কেন করলেন? কি যাতা বলছেন? যাতা নয় ম্যাডাম, ঠিকই বলছি। আপনি আমার বড় ভাইকে নালিশ করেছেন, আমি নাকি আপনার পিছু লেগেছি, আপনার সাথে দুর্ব্যবহার করেছি। ও, আর ও বলবেন না ম্যাডাম, আপনার এই সামান্য হতে আমার এবিসিডি থেকে জেড পর্যন্ত সব শেষ হয়ে গেছে। লাইফ ফিনিশ, সব খালাস। আমার বড় ভাই আমাকে চিরদিনের জন্য ঘর থেকে বের করে দিয়েছে, লেখাপড়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমার বড় ভাইয়ের কত আশা ছিল আমাকে মানুষ করবে, আমি বড় হব। আপনি আপনি আমার সব আশা শেষ করে দিয়েছেন। আমার জীবন বরবাদ হয়ে গেছে, আমি তামা হয়ে গেছি, আমি আর বাঁচতে চাই না। শুনুন। জি বলুন। আসলে এর জন্য আপনার ভাই আপনাকে এত বড় শাস্তি দেবে আমিও ভাবতে পারিনি আপনার সাথে কি ইয়ে করায় আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন। আমি দুঃখিত। আমি আপনার ভাইয়ের কাছে গিয়ে বলবো আপনাকে যেন মাফ করে দেয়। আমাকে আপনার ভাইয়ের কাছে নিয়ে চলুন। না 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 না, আমি যাব না, আমি যাব না। আমাকে দেখলে ভাইয়া মেরেই ফেলবে। আপনি ওদের দুজনের সাথে যান, আপনি ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। কথা দিয়েছে, আসি আসি বলে পাখি দিয়েছে। আসসালামু আলাইকুম ভাইজান। আরে তুমি বসো বসো। না ভাইজান,
ভীষণ পানি পিপাসা লেগেছে, আগে পানি খেয়ে আসি। আরে দাঁড়াও, তুমি বসো, আমি পানি এনে দিচ্ছি, বসো। আপনি বড় ভাই, আপনি কেন ছোট বোনে কাজ করবেন? আমি নিজেই পানি খেয়ে আসছি। আব্দুল্লাহ ভাইজান, বলো ছোট বোন। আপনার ভাইয়ের শার্ট প্যান্ট এখানে এলো কি করে? মানে ও তো এখানেই থাকে, কাপড় তো এখানে থাকবে। কিন্তু ভাইজান, একটু আগে আপনার ভাইয়ের পরনে এগুলোই ছিল, ও তো এখনো বাড়ি ফেরেনি। এগুলো কি জাদু করে এখানে এলো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই জাদু জানে। ওরে বাবা, জাদু জানা লোক আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, তাহলে কি জানা লোক পছন্দ হয়? আপনাকে, আপনাকে আমার খুব পছন্দ হয় ভাইজান। আপনার মন খুব সহজ সরল, আপনার মধ্যে কোনো জাদু নেই। আমি আপনাকে ভালোবাসি। কি করে হয়? আমি গরিব রিক্সাওয়ালা। কেন ভাইজান, রিক্সাওয়ালারা কি মানুষ না? ওদের কি মন নেই? ওদের কি জীবন নেই? ওদের মনে কি ভালোবাসা নেই? আছে, কিন্তু কোনো কিন্তু নয়। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু আমার ভাই যে তোমাকে ভালোবাসে, তুমিও তো ওকে ভালোবাসো। না, একটা ফ্রডকে আমি ভালোবাসি না। ফ্রড? হ্যাঁ, ফ্রড। মাফ করে দিলে হয় না? আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। তুমি আমাকে ঘৃণা করলেও আমি তোমাকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা পাবার জন্য আমি ফ্রড সেজেছি। তুমি যাই করে থাকো না কেন, তোমাকে প্রথমে দেখিয়ে আমার ভালো লেগেছিল। তুমি এত সব না করলেও পারতে। তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, করেছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এসো। এই পুতুলটা কার? এটা আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া এক বন্ধুর পুতুল। কে সে? কে সে জানি না, তবে এই পুতুলটার জন্য সে তার বাবা মাকে হারিয়েছে। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে এমন একটা পুতুল আমারও ছিল। আমরা ট্রেনে করে চিটাগং যাচ্ছিলাম। বাবা বোধহয় ঘুমোচ্ছিলেন, মা ছিলেন বাথরুমে। ট্রেনটা একটা সিগন্যালে এসে থামে। আমার হাত থেকে পুতুলটা পড়ে যায়। পুতুলটা আনতে গেলে গাড়িটা ছেড়ে দেয়। আমি গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকি। একসময় হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারাই। তুমি সেই ছোট মেয়েটি? হ্যাঁ। মাধবী, তোমার বাবা মার কাছে ফেরার পর আমার কথা কি তোমার একটুও মনে পড়বে না? বাবা মা? বাবা মাকে আমি আজও খুঁজে পাইনি। খুঁজে পাওনি? না। যখনই আমি বাবা মার কথা মনে করতে চেষ্টা করি তখনই আমার চোখ দুটি ঝাপসা হয়ে আসে। আর এই ঝাপসা চোখে
বাবা মায়ের কথা আমি মনে করতে পারি না, কিছুতেই পারি না। রেডিও অফিসে গিয়ে মেয়েটির খোঁজ নেব? হ্যাঁ, সামনে আমার রুবিনের জন্মদিন। সেদিন কণ্ঠশিল্পী মাধবীকে দিয়ে কেক কাটিয়ে পড়লাম মেয়েটির। ওকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। বেশ, তোমার মনের ইচ্ছে পূরণ হোক। আমি রেডিও অফিসে গিয়ে মেয়েটির খোঁজ নেব। হ্যাঁ, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তুই পাস করেছিস, আজ তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। হ্যাঁ মা, বাবা খুব খুশি হতেন। মা, আমি আমার স্যারকে খুশির খবরটা দিয়ে সালাম করে আসছি। তুমি লতে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছো, তাতে আমি কত খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। আন্টি, আমি ল পাস করেছি। তাই নাকি? খুব খুশি হয়েছি বাবা, তুমি বসে। আচ্ছা, তোমাকে যে কণ্ঠশিল্পী মাধবীর কথা বলেছিলাম, তার কি করেছো? কণ্ঠশিল্পী মাধবী? হ্যাঁ, তুমি ওকে চেনো? চিনি স্যার, ওর সাথে আমার পরিচয় আছে। তুমি ওকে চেনো? হ্যাঁ। তাহলে কাল তুমি ওকে এখানে নিয়ে আসতে পারবে? পারবো, কিন্তু ও তো এখানে আসার কারণ জানতে চাইবে। তুমি তো জানো কাল আমার মেয়ের জন্মদিন। আমি চাই এবারের জন্মদিনে মাধবী এসে কেক কেটে গান শুনিয়ে আমার এই অতৃপ্ত মায়ের মনকে একটু সান্ত্বনা দিয়ে যাক। না, আমি যাব না। যাবে না? কি বলছো তুমি? ঠিকই বলছি। কোনো বাড়ির আসরে গান আমি গাইতে পারবো না, কারণ আমি পেশাদারী শিল্পী নই শ্রাবণ। পেশাদারী শিল্পী হিসাবে নয় মাধবী, একজন মেয়ে হিসাবে তোমাকে আমি যেতে বলছি। মাধবী? ওকে, ও আমার একজন গানের ভক্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ও আমাকে এক জজ সাহেবের বাড়িতে তার মেয়ের জন্মদিনে গান গাইতে যেতে বলছে। নিশ্চয়ই যাবি। তোর কণ্ঠ শুধু তোর জন্য নয়, তোর কণ্ঠ সমস্ত মানুষের জন্যে। ওই জন্মদিনটি তোর গানে গানে আনন্দ মুখর করে দে। হোগো, মাধবীকে নিয়ে শ্রাবণ তো এখনো এলো না। আসবে, অবশ্যই আসবে। এসো মাধবী। কি দেখছো? এবারে এটাই তো জজ সাহেবের বাড়ি। এসো 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 মাধবী। আন্টি, এই সেই কণ্ঠশিল্পী মাধবী যাকে আপনি নিয়ে আসতে বলেছিলেন। আজ আমার মেয়ের জন্মদিনে শুধু তোমাকে আশা করেছিলাম। শাহানা, তুমি আমাকে কথা দিয়েছিলে আজ আমার মেয়ের জন্মদিনে তুমি কাঁদবে না। কি করবো বলো? আমি তো চেষ্টা করি, কিন্তু কান্না হলে আমি কি করব? বেশ, তাহলে তুমি তোমার মেয়ের জন্মদিন নিয়ে কাঁদতে থাকো, আমি গেলাম। এই দেখো, আমি চোখের পানি মুছে ফেলছি। এসো মা, আজ তুমি আমার মেয়ে হয়ে ওর জন্মদিনের কেকটা কেটে দাও। কাটো মা। হ্যাপি বার্থডে টু ইউ।
খাও মা। মা মাধবী, আমরা দুজন বড় নিঃসঙ্গ, বড় দুঃখী। তাই একটা গান গেয়ে আমাদের দুঃখী মনটাকে একটু খুশি করে দাও। আমাদেরকে দেখেছো? তাহলে বলো তো, তোমার কে কে আছে? আমার মা ছাড়া কেউ নেই। মাধবী, যদি পারো মাঝে মাঝে এসে এই মায়ের সাথে কথা বলেছি, তাহলে আমি খুব খুশি হব। নিশ্চয়ই আসবো মা, আমি যাই। বেশি দেরি হলে আমার মা অস্থির হয়ে উঠবেন। এসো মা, সন্তানের জন্য মায়ের মন কেমন করে তা আমি বুঝি। শ্রাবণ, ওকে পৌঁছে দিয়ে এসো। এসো মা। কে? কে আপনি? আমার মন যা বলতে চাইছে, তুমি সে নাকি গো? কি কথা বলছেন? কে আপনি? কার সাথে কথা বলছিস মা? কে? তোমার ছোট ভাই গোলাম হোসেন, চিরটা কাল যাকে তুমি দূর দূর করেছো, আমার সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করেছো। কিন্তু আমি নিরপরাধ দিদি, বিশ্বাস করো আমি নির্দোষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আজ তাই তো 10 বছর জেল খেটে গত 1টি মাস তোমাকে কত খুঁজেছি। আজ কোন ভাগ্যচক্র যে তোমার দেখা পেলুম দিদি। এ অধমকে তোমার পায়ে ঠাই দাও দিদি, ঠাই দাও। তোর মতো কুলাঙ্গারের আমার কাছে কোনো ঠাঁই নেই। জানতুম, আমি জানতুম তোমার শ্রীচরণে আমার কোনো স্থান নেই। সে যাক, যে মেয়েটিকে 10 বছর আগে তোমার কাছে দিয়ে গিয়েছিলাম, সে কোথায়? তাকে কি দরকার? না মানে ওর আসল বাবা মায়ের কাছে ওকে পৌঁছে দিতে হবে যে দিদি। না, ও আমার মেয়ে, ওকে আমার কাছ থেকে কেউ করে দিতে পারবে না। ও তাহলে এই সে। আচ্ছা খুকি, তুমি কি তোমার আসল বাবা মায়ের কাছে যেতে চাও নাকি চাও না? আমার বাবা মা কোথায়? ওরা বলুন কোথায়? আছে গো, আছে। তোমাকে যেদিন রেল লাইন থেকে তুলে এনে আমার বোনের কাছে রেখে যাই, সেদিনই সালা পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। তাই তোমাকে আমি তোমার বাবা মায়ের কাছে নিয়ে যেতে পারিনি গো। আজ জেল থেকে বেরিয়েই আমি তোমার বাবা মায়ের কাছে গিয়েছিলাম। আহারে, মেয়ের জন্য কাঁদতে কাঁদতে দুজনের চোখ প্রায় অন্ধ হয়ে যাচ্ছে। আর কদিন চলে গেলে তারা বোধহয় আর দেখতেই পাবে না। তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চলুন মামা, এক্ষুনি নিয়ে চলুন। না না মাধবী, না, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও যা বলছে সব মিথ্যে। ও তোর ক্ষতি করবে মা, ও তোর ক্ষতি করবে। চুপ কর মা। মামা, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। এখন না, সন্ধ্যেবেলা তুমি তৈরি থেকো, আমি এসে নিয়ে যাব। কিন্তু একটা কথা, আমি চলে যাবার পর আমার বোন তোমাকে তার বুকের মাঝে ধরে রাখার জন্য অনেক কথাই বানিয়ে বানিয়ে বলবে, কিন্তু তুমি ওসব বিশ্বাস করবে না। শুধু আমাকে বিশ্বাস রেখো, আমি অবশ্যই তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। এ আমার দায়িত্ব। চলি। মাধবী, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও একটা শয়তান, মিথ্যেবাদী, ছেলে ধরা। মা, উনি চলে গেলে তুমি এই কথা বলবে, উনি তাই বলে গেছেন। ওরে না না, তুই আমার ভাইকে চিনিস না। চুপ করো মা, তুমি এমন আমি আগে জানতাম না। বাবা মাকে একটিবার দেখার জন্য আমার মনটা কেমন করছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। মা, আমি কথা দিচ্ছি, আমার বাবা মাকে একবার দেখে আমি তোমার কাছে ফিরে আসবো, ফিরে আসবো। খোদা, এই ষড়যন্ত্র থেকে তুমি মাধবীকে বাঁচাও, বাঁচাও খোদা। কণ্ঠশিল্পী মাধবীকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী সালাম খানের হত্যার দায়ে গ্রেফতার? না না, এ হতে পারে না। শাহানা, শাহানা,
এই দেখো পত্রিকায় কি লিখেছে। কি লিখেছে? মাধবী নাকি একজনকে খুন করেছে। মাধবী খুন করেছে? অসম্ভব, মাধবীর মতো মেয়ে কাজ করতে পারে না। নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে ওকে খুনের আসামি বানিয়েছে। হ্যাঁ, আমারও অবাক লাগছে। মাধবীর মতো মেয়ে খুন করবে না, এ হতে না। মহামান্য আদালত, এই কেস অতি সিরিয়াস একটি কেস। এই সমাজে গৃহীত পেশার অন্যতম একটি পেশা মানুষের মনোরঞ্জনে নিজেকে নিবেদিত করা। নিজের রূপ, কণ্ঠের লালিত্য আর দেহের আকর্ষণ দিয়ে মানুষকে তৃপ্তিতে নিয়োজিত ছিলেন আসামি মিস মাধবী। অবজেকশন ইওর অনার। নোংরা মানসিকতা সম্পন্ন লোকেরাই মানুষ সম্পর্কে নোংরা মনোভাব পোষণ করতে পারে। কি বলতে চান আপনি? আমার মক্কেল সম্পর্কে কোনো নোংরা মন্তব্য করার অধিকার আপনার নেই। খুনি আসামি সম্পর্কে মানুষের খারাপ ধারণাই থাকে। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে, ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথাই বলবেন না। অর্ডার, অর্ডার। ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। মহামান্য আদালত, আমি সালাম খানের কন্যা মিস মল্লিকাকে আদালতে হাজির করার অনুমতি চাইছি। ওনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে। সালাম খানের মেয়ে মল্লিকাকে হাজির করা হোক। মিস মল্লিকা হাজির। আচ্ছা মিস মল্লিকা, সালাম খান তো আপনার বাবা। জি, আমার বাবাকে মাধবী খুন করেছে। তাই আদালতের কাছে আমার অনুরোধ, ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন। উত্তেজিত হবেন না মিস মল্লিকা, আমার একটা প্রশ্নের জবাব দিন। আপনার বাবাকে যে মিস মাধবী খুন করেছেন, আপনি কি করে তার প্রমাণ পেলেন? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন? আমার বাবার লাশ। লাশ দেখা মানে এই নয় যে মাধবী আপনার বাবাকে খুন করেছে। আপনি জানুয়ারি মাসের 24 তারিখ ঝড়ের রাতে স্বচক্ষে কি দেখেছেন শুধু তাই বলুন। আমি সেদিন নাট্য ছবি দেখে যখন বাড়ি ফিরি, তখন দেখি আমাদের গেট দিয়ে আমার বাবার বন্ধু গোলাম হোসেনকে বেরিয়ে যেতে। তারপর দেখি আমাদের বাড়ির ভিতর থেকে মাধবীকে দ্রুত বেরিয়ে যেতে। আমি অবাক হই, আর ঘরে গিয়ে দেখি আমার বাবার লাশ। লাশ? মহামান্য আদালত, মিস মল্লিকা দেখেছে তাদের বাড়ি থেকে মাধবীকে বেরিয়ে যেতে, আর তখনই ঘরে গিয়ে দেখে তার বাবার লাশ। আর এতেই প্রমাণিত হয় মাধবী সালাম খানের প্রকৃত খুনি। না, এটাই প্রমাণ হয়নি মাধবী খুনি। মহামান্য আদালত, আজ মল্লিকার কথা প্রমাণ হবে মাধবী খুনি নয়। কারণ 24 তারিখ রাতে মিস মল্লিকা আরো একজনকে তাদের বাড়ি থেকে চলে যেতে দেখেছেন। আমার অবাক লাগছে, মিস মল্লিকা দুজনকে বেরিয়ে যেতে দেখেছেন, অথচ আমার প্রতিপক্ষ উকিল নিশ্চিত করে বলতে চান মাধবী সালাম খানের প্রকৃত খুনি। কিন্তু আমি বলবো মাধবী খুনি নয়। মহামান্য আদালত, মহামান্য আদালত, মিস মাধবী আসল খুনি, একথা আমি আদালতে প্রমাণ করে দেব। তাই আমি মিস মাধবীকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। অনুমতি দেয়া হলো। আচ্ছা মিস মাধবী, আপনি সালাম খানের বাড়িতে কেন গিয়েছিলেন? সালাম খানের বন্ধু গোলাম হোসেন আমাকে বলেছিল আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে। বাবা মা? আপনার বাবা মা? আপনার তো শুধু মা আছে জানতাম, এখন হঠাৎ বাবা কোত্থেকে উদয় হলো? এটা আপনার কত নম্বর বাবা? অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমি সালাম খানের বন্ধু গোলাম হোসেনকে আদালতে হাজির করার অনুমতি চাইছি। গোলাম হোসেনকে আগামী তারিখে কোর্টে হাজির করার নির্দেশ দেয়া গেল। বলুন
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। গোলাম হোসেন, আপনি তো অনেকবার জেল কেটেছেন। জি, কেন? ভাগ্য। ভাগ্য? জি, ভাগ্য। বর্তমান পেশা কি? আগে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলুন। মানে আমি স্যার একটা চরিত্রহীন নিষ্ঠুর পাষাণ কিসিমের মানুষ। এই পথ থেকে সুন্দরী মেয়েদের কুড়িয়ে এনে এই পটিয়ে পাটিয়ে ভুজুং ভাজুং দিয়ে এক মহিলার হাতে তুলে দিই। মানে মহিলা মানে ওই মাধবীর মা আর কি। মাধবীর মা? জি, এই মাধবীর মা মানে আমার বোনের কাছে তুলে দিই। আর উনি ওদেরকে ওসব শিক্ষা দিলে আমি ওদেরকে সমাজের মুখোশধারী ভদ্রলোকদের কাছে নিয়ে যাই। মিথ্যে কথা, মোহাম্মদ আদালত, উনি মিথ্যে বলছেন। তাহলে কি মিথ্যে মিস মাধবী? গোলাম হোসেন আপনাকে তার বোনের কাছে নিয়ে যায়? না। এও কি মিথ্যে? আপনি রোকেয়ার কাছে নাচ গান শিখেছেন? না। এও কি মিথ্যে? আপনাকে সেদিন এই গোলাম হোসেন সালাম। এও কি মিথ্যে? আপনি দেহ ব্যবসা করে টাকা উপার্জন করেন? মহামান্য আদালত, আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ উকিল বারবার আমার মক্কেলকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করছেন, যা এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মহামান্য আদালত। না, এই কেস একটি নিরপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে, দুশ্চরিত্রা করে নয়। কিন্তু আমি বলছি, কণ্ঠশিল্পী মাধবী দুশ্চরিত্রা বলেই ঝড়ের রাতে সালাম খানের বাড়িতে গিয়েছিল। আর কেন গিয়েছিল? গিয়েছিল দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে। না, সে গিয়েছিল তার হারিয়ে যাওয়া বাবা মায়ের সন্ধান করতে। আর আমি বলবো, ওই চরিত্রহীন মেয়ের কোনো বাবা মায়ের ঠিকানা নেই, সে একটা জারজ। প্রমাণ ছাড়া মাধবীকে যদি জারজ বলেন, তাহলে আমি বলবো আপনি একটা জারজ। অর্ডার, অর্ডার, অর্ডার। মোহাম্মদ আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এমন জঘন্য পাপ কিছুতেই করতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। মা মাধবী, আমি তোর মামার মতো, তাই তোকে মিনতি করছি, তুই সত্যি কথাটা স্বীকার করে ফেল। তাহলে জজ সাহেব হয়তো অল্প সাজাতেই তোকে রেহাই দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, জজ সাহেব, মহামান্য আদালত, ইওর অনার, আমি মাধবীকে নিয়ে সালাম খানের পাশে গিয়েছিলাম। ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম টাকার জন্য। হঠাৎ ভেতর থেকে শুনি মাধবীর চিৎকার। সে কি চিৎকার মাইরি! আমি জানালার ফোকর দিয়ে তাকাতেই দেখি মাধবী বলছে, এর আগে তুই আমাকে ঠকিয়েছিস হারামজাদা, আর নয়, এবার আমি তোর মুখোশ খুলে ফেলবো। কথা শুনে সালাম খান বের করলো পিস্তল। তারপর আমি অবাক, একেবারে ছায়া ছবির গপ্পের মতো মাধবী তার হাতে লাঠি মেরে নিমি সেইখানে এলো পিস্তল মাইরি। সালাম খান এগোয়, মাধবী বলে, কাছে আসবি না হারামজাদা। সালাম খান আবার এগোয়, মাধবী বলে, কাছে আসবি না হারামজাদা। আবার সালাম খান এগোতেই পিস্তল টিপে দিল মাধবীর ঢেক, ফিনকি দিয়ে রক্ত। নিজেতে ঢলে পড়লো সালাম খান। একটা গুলিতেই 9.5 গজ কাফনের কাপড় পরিয়ে দিল মাইরি। হ্যাঁ, তখন আমি আর কি করি, ঝেড়ে দিলুম দৌড়। কিন্তু পালাতে আর পারলুম করি, যেই খাড়া বড়ি থোড়, সেই থোড় বড়ি খাড়া। সাক্ষী দিতে আমাকে আবার কোর্টে আসতেই হলো মহামান্য আদালত। মামা, আপনি একটা মিথ্যুক। মোহাম্মদ আদালত, উনি যা বলছেন তার একটি কথা সত্যি নয়। উনি আমাকে আমার হারিয়ে যাওয়া বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে নিয়ে যান। ঝড় বৃষ্টির রাতে একা? হ্যাঁ, কিন্তু আমার পালিতে আমার বাধা দিয়েছিল। মহামান্য আদালত, ওনার পালিতা মা যদি বাধা দিয়ে থাকতো, তাহলে তিনি কোর্টে এসে বলতেন আমার মেয়ে নির্দোষ। এত বড় ঘটনা ঘটেছে, অথচ এখনো তিনি ভয়ে গা ঢাকা দিয়ে নিরুদ্দেশ হয়ে আছেন। পুলিশকে আদেশ দেয়া হচ্ছে আসামির মা রোকেয়া সম্পর্কে সমস্ত রিপোর্ট কোর্টে দাখিল করার জন্য। কোর্ট মুলতবি করা হলো। ধন্যবাদ। শ্রাবণ, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি এ সময় এখানে? স্যার,
আপনার কাছে মাধবীর ব্যাপারে একটা কথা বলতে এসেছি। মাধবীর ব্যাপারে? জি স্যার। শ্রাবণ, মাধবীর ব্যাপারে কোনো কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল মাধবী আসামি, তুমি তার উকিল, আর আমি সেই কেসের জজ। কিন্তু স্যার। শাট আপ! মাধবীর কেসের ব্যাপারে বাড়িতে দাঁড়িয়ে একটি কথাও বলবে না, যা বলার কোর্টে বলবে। এই শোনো, দেয়ালে ওই ছবিটা কার? ওই ছবিটা আমাদের স্যারের মেয়ের, ছোটবেলায় হারিয়ে গেছে। জজ সাহেব, যা বলার কাল কোর্টেই বলবো। আমার আদালত, আমি গোলাম হোসেনকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হলো। গোলাম হোসেন হাজির। মিস্টার গোলাম হোসেন, আপনার কথা অনুযায়ী আপনি মাধবীকে কখন কোত্থেকে তুলে নিয়ে লোকের কাছে দিয়েছেন বলুন। এই রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে কাঁদছিল, আমাকে দেখে বলল, মামা আমার এই দুনিয়াতে কেউ নেই, আমাকে একটু ঠাই দিন গো। আমার বড্ড মায়া হলো, ব্যাস ঠাই দিয়ে দিলুম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে। মিস্টার গোলাম হোসেন, আপনি চরম মিথ্যে কথা বলছেন। সে কি কথা উকিল বাবু, একটু আগেই তো আমি বিলিয়ে নিয়েছি, যা বলিব সত্য বলিব, সত্য মিথ্যা বলিব না। কিন্তু মিথ্যা আপনি বলছেন না। হ্যাঁ, আপনি মাধবীকে ট্রেন লাইন থেকে এই বলে উঠে নিয়ে গিয়েছিলেন যে মাধবীর বাবা মা তাকে নিতে পাঠিয়েছে, তাই নয় কি? না। মহামান্য আদালত, মাধবীর ইতিহাস এক করুণ ইতিহাস। বাবা মার সাথে ছোটবেলায় মাধবী ট্রেনে করে চিটাগং যাচ্ছিল, পুতুল নিয়ে খেলছিল মাধবী। বাবা ঘুমাচ্ছিল আর মা ছিল বাথরুমে। ট্রেনটা একটা সিগন্যালে এসে থামে, মাধবীর হাত থেকে পুতুলটা পড়ে যায়। পুতুলটা তুলতে নামে মাধবী, আর তখনই ট্রেনটা ছেড়ে দেয়। সেই পুতুল হাতে নিয়ে মাধবী চিৎকার করে তার বাবা মাকে ডাকতে ডাকতে ট্রেনের পেছনে ছুটে যায়, পড়ে যায় হোঁচট খেয়ে। একসময় ট্রেনটা চলে যায় দূরে, আর ট্রেনটা চলে যাবার পর একজন লোক তাকে নিয়ে যায় ট্রেন লাইনের পাশেই তার বাড়িতে। মাধবীকে সেখানে রেখে সেই লোক মাধবীর বাবা মাকে খুঁজতে থাকে। আর মাধবীকে তার বাবা মার কথা জিজ্ঞেস করলেই বলতো ওর বাবা মা নাকি ঝগড়াঝাটির চাকরি করত। তাই এই সূত্র ধরে মাধবীর বাবা মাকে খুঁজে বের করা সম্ভব হলো না। আর একদিন এই ছেলে ধরা ক্রিমিনাল গোলাম হোসেন তাকে ভুলিয়ে নিয়ে যায় ব্যবসা করার জন্য। শুধু পড়ে থাকে এই পুতুলটা। এই সেই পুতুল, যে পুতুল নিয়ে মাধবী তার বাবা মার সাথে হেসে খেলে জীবন কাটাতো। সেই বাবা মায়ের বুকের ধনকে কেড়ে নিয়ে ওই শয়তান তাকে পাপের জগতে ঠেলে দিতে চেয়েছিল। দোষ যদি কারো হয়ে থাকে তাহলে এই শয়তানের মাধবী কোনো দোষ নেই, ইওর অনার। মিছে মিছে মায়ের সাথে রাগ করো কেন? অভিমান করো যদি আমি চলে যাব, তোমার চোখের মনে হারিয়ে যাব রে, হারিয়ে যাব। শোনো শোনো আপু আমার কথা তুমি শোনো, মিছে মিছে মায়ের সাথে রাগ করো কেন? কোর্ট আজকের জন্য মুলতবি করা হলো। তুমি এখানে কি করছো? মাধবীর ছবি দেখছিলাম। মাধবীর ছবি? না, মানে রুবিনার ছবি দেখছিলাম, অনেকটা মাধবীর মতো কিনা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ।
কত মেয়েকে দিয়ে আমি রুবিনার জন্মদিনে কেক কাটিয়েছি, কিন্তু কারো কথা আমার মনে নেই, শুধু মাধবী ছাড়া। ওকে দেখার পর যেন মনে হয়েছিল ওই বুঝি রুবিনা। মাধবী আমাকে মা ডেকেছে, তুমি তাকে মেয়ের মতো মনে করেছ। অথচ কি দুর্ভাগ্য, সেই মাধবী আজ জেলের 4 দেয়ালের মধ্যে বন্দী। হ্যাঁ, সত্যি দুর্ভাগ্য। কিন্তু ভাগ্য ভালো হতে পারে। শুনেছি ওর কেস তোমার আদালতে, বিচার তুমি করবে। ইচ্ছে করলে তুমি ওকে মুক্তি দিতে পারো। শাহানা, আইনের লোক হয়ে আবেগের কথা বলো না। বিচার হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে। যদি অপরাধ প্রমাণিত হয়, আমি ওকে মুক্তি দিতে পারি না। যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে সসম্মানে মুক্তি দিয়ে দেব। আল্লাহ যেন ওকে সসম্মানে মুক্তি দেয়। আমার মন ওর চলে এমন অস্থির হয়ে ওঠে যেন মনে হয় ও মাধবী নয়, আমার রুবিনা। রুবিনা। মায়ের মন সন্তানের জন্য ঠিকই অস্থির হয়ে ওঠে। মহামান্য আদালত, আমার কাছে কতগুলো ফটো আছে যা প্রমাণ করে দেবে মাধবীর আসল চরিত্র। এই দেখুন। নিন অ্যাডভোকেট স্যার, আপনিও দেখুন আসামির আসল রূপ, যা সে আপনার কাছে এতদিন লুকিয়ে রেখেছিল। মহামান্য আদালত, এই ঘটনার সঙ্গে জড়িত আরো 2 জন সাক্ষীকে আমি আদালতে হাজির করতে চাই। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। প্রথম সাক্ষী হাজির। হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম নুর মিয়া। আপনি সালাম খানের বাড়িতে কি করেন? আমি ও বাড়ির চাকর। তাহলে বলুন, এই খুনের ব্যাপারে আপনি কি জানেন? আমি সেদিন ঘরে ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা পিস্তলের গুলির শব্দ শুনে আমি জেগে উঠি এবং দরজায় আসতে আমি দেখতে পেলাম আমাদের সাহেবের ঘরের ভেতর থেকে ওই মেয়েকে বেরিয়ে যেতে। তারপর ঘরে গিয়ে দেখি আমাদের সাহেবের লাশ, আমাদের সাহেব মরে পড়ে আছে। আপনি আরেকবার ভালো করে চেয়ে দেখুন তো, এই সেই মেয়ে কিনা? হুজুর, আমি স্পষ্ট ওই মেয়েকে দেখেছিলাম। এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড দাবি করছি। দ্যাটস অল, ইওর অনার। আসামি পক্ষের কিছু বলার আছে? না মহামান্য আদালত, আমার কিছু বলার নেই।
করেছি, আমি খুন করেছি, আমি। আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমাকে এমন শাস্তি দিন যাতে মানুষের জীবন আর মন নিয়ে আমি আর খেলা করতে না পারি। আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। কোর্ট আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। কি হলো? তুমি এভাবে চুপ করে বসে আছো? আজ কোর্টে মাধবী চিৎকার করে ওর দোষ স্বীকার করে আমাকে চুপ করিয়ে দিয়েছে। না, এ হতে পারে না। ওগো, তুমি ওকে মুক্ত করে দিতে পারো না? না, বিচার তার নির্দেশিত পথেই চলবে। এখন কি হবে? আমিও তাই ভাবছি। বিচার যদি মাধবীর মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যদি মাধবীর জীবনের সূর্য সারা জীবনের জন্য নিভে যায়, তবে অনেক জীবনই অন্ধকারে ঠেকে যাবে। ঠিকই বলেছ। তোমার কথা শুনে আমারই মন কেঁদে উঠছে। আর যারা মাধবীর বাবা মা, যারা তাকে জন্ম দিয়েছে, তাদের মন অসহ্য যন্ত্রণা ছটফট করতে থাকবে। আমার মনটাও তেমনি ছটফট করছে। আমি জজ, ন্যায় বিচারক। আজ মাধবীর এই দুঃসময়ে তার মাকে পরিচয় দেয় আমার কর্তব্য। আর মাধবীও মৃত্যুর আগে অন্তত জেনে যাক কে তার মা, কে তার বাবা। আর আমি যদি রুবিলার মাকে তার পরিচয় না দেই, তাহলে মানবতার উপর আঘাত আসবে, ন্যায় বিচারের নামে অন্যায় করা হবে। তুমি তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাচ্ছি, তোমার মাধবী তোমার মেয়ে। মাধবী? মাধবী আমার মেয়ে? মাধবী? মাধবী আমার রুবিনা? মাধবী? মাধবী আমার বুকের মালিক, আমার মালিক। হ্যাঁ, মাধবী তোমার সেই রুবিনা যে 10 বছর আগে তোমার কোল থেকে হারিয়ে গিয়েছিল, যে একদিন আমাদের মুখের হাসি ছিল। আজ সে আমাদের হৃদয়ে জখম হয়ে ফিরে এসেছে। যে নিঃশ্বাসটি আমরা বেঁচেছিলাম, সে নিঃশ্বাস এখন আইনের হাতে বন্দী। হ্যাঁ, জজের মেয়ে আসামি হয়ে জজের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে শাহানা। মেয়ে ফিরে পাওয়ার কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো মিলাদ মাহফিল হচ্ছে না। তার পিতা মাতা এগিয়ে যাচ্ছে না। দারুণ আবেগ নিয়ে কেউ চিৎকার করে বলছে না, মা তুই ফিরে এসেছিস। মা, আমার পক্ষে 10 বছরের স্নেহ মমতায় ভরা বুকটাকে একবার শান্ত করে দে, একবার শান্ত করে দে, একবার শান্ত। আমি আইন চাই না, আদালত চাই না, আমি আমার সন্তানকে চাই। কাল রুবিনার জন্মদিন, কাল তোমার রায় দেওয়ার দিন। তুমি রুবিনাকে বেকসুর খালাস করে সসম্মানে বাড়িতে নিয়ে আসবে। আমি রুবিনাকে বরণ করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করব। সন্তান শুধু তোমার একার নয় শাহানা, সন্তান আমারও। আমিও রুবিনার বেকসুর খালাস চাই, কিন্তু আইনকে অস্বীকার করে নয়। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না।
তুমি শুধু আমার একটা কথা শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তাহলে আমার মরণ হবে, আমার মরণ হবে। মিস মাধবী, আপনার কি কিছু বলার আছে? মহামান্য আদালত, এই পৃথিবীতে আমার সব থেকে কেউ নেই, আমি বড় একা। আর এই একাকী জীবন কত কঠিন, কত নির্মম তা শুধু আমিই জানি। তাই আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আপনি জজ, তাই আমি শুধু আসামি হয়ে নয়, আপনার মেয়ে হয়ে অনুরোধ করছি, আমাকে মৃত্যুদণ্ড দিন, মৃত্যুদণ্ড দিন, আমাকে মৃত্যুদণ্ড দিন, মৃত্যুদণ্ড দিন। তুমি শুধু আমার একটা কথা শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমার মরণ হবে। আম্মা, আপনি না খুব ভাগ্যবতী। 10 বছর পর আপনার হারিয়ে যাওয়া মেয়ে মানে আমাকে আপামনিকে ফেরত পাইতেছেন। কিন্তু আম্মা, স্যার আমাকে আপামনিরে মুক্ত করে আনবে তো? অবশ্যই। আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আসছে না কেন? এই আদালত বাদীপক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি চুলচেরা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস মাধবী সালাম খানের প্রকৃত হত্যাকারী। তাই আসামি মাধবীকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হল। তুমি একা? আমার রুবিনা কোথায়? কথা বলছে না কেন? আমার রুবিনা কোথায়? দাঁড়াও, আমার রুবিনা কোথায়? বলো কোথায়? ঘরে এত আলো জ্বালিয়ে রেখেছ কেন? নিভিয়ে ফেলো সব আলো। এই ঘরে অন্ধকার ছাড়া আর কিছুই দরকার নেই। না, আজ এই ঘরে অন্ধকার নয়, আলো জ্বলবে, কারণ আজ আমার রুবিনার জন্মদিন। হ্যাঁ, জন্মদিন। আজ আমার মেয়ের জন্মদিনে আমি এই হাতে মেয়ের মৃত্যুর তারিখ লিখে এসেছি। আমি বাপ হয়ে মেয়ের জন্মদিনে তাকে মৃত্যু উপহার দিয়ে এসেছি।
আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। না, মিথ্যে নয়, আমি রুবিনাকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি। বাপ হয়ে মেয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেবার আগে তোমার বুক থেকে একবারও কেঁপে উঠল না? বাপ হয়ে মেয়ের মৃত্যুর দস্তখত করার আগে তোমার হাতটা কেঁপে উঠল না? মেয়েকে মৃত্যুদণ্ড দেবার পর তোমার মেয়ের দিকে তাকাতে পেরেছিলে? হ্যাঁ, পেরেছিলাম পেরেছিলাম পেরেছিলাম। আমার মেয়ের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম, অশ্রু ভেজা চোখে এক মুখ হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি বাবা হয়ে নয়, জজ হয়ে সেখান থেকে ফিরে আসি। বাহ জজ সাহেব, বাহ! তোমার নাম আইনের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, খবরের কাগজে তোমার সততার জন্যে বড় বড় অক্ষরে প্রশংসা বেরোবে, সারা শহরের লোকের মুখে তোমার নীতির জয়গান হবে, সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করবে। কিন্তু কিন্তু এই মায়ের মনকে তুমি কি দিয়ে পুরস্কৃত করবে জজ সাহেব? মায়ের মন তো প্রশংসা চায় না, পুরস্কার চায় না, সম্মান চায় না, শুধু চাই সন্তানকে। তোমার পাওনা তুমি পাবে, কিন্তু আমার জন্য তুমি কি এনেছো? চুপ করো শাহানা, চুপ করো। চুপ করবো? আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তুমি বলছো আমাকে চুপ করে থাকতে? আমার 10 বছরের বুভুক্ষ মায়ের মমতাকে জ্বালিয়ে দিয়ে তুমি বলছো আমাকে চুপ করে থাকতে? আমার মাতৃত্বের বুকে ছুরি মেরে রক্তাক্ত করে দিয়ে তুমি বলছো আমায় চুপ করে থাকতে? তুমি বাবা নাও, বাবার মন তোমার বুক থেকে হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হারিয়ে গেছে শাহানা, হারিয়ে গেছে। কারণ আদালতে আমি বাবা ছিলাম না, রুবিনা আমার মেয়ে ছিল না। আদালতে রুবিনা ছিল আসামি, আর আমি ছিলাম জজ। আর সেই আদালত কোনো বাবার মনের আদালত ছিল না, ছিল জজের আদালত। এই জজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আইনের কাছে পিতৃত্বের কোনো মূল্য নেই, কিন্তু বাবার কাছে সন্তানের মূল্য অনেক। শাহানা, রুবিনাকে হারিয়ে আমারও বুকের পাঁজর ভেঙে গেছে। আমিও তোমার মতো সন্তানহীন এক কাঙাল হয়ে গেছি, কাঙাল হয়ে গেছি শাহানা, কাঙাল হয়ে গেছি। তাহলে কি আমি আমার মেয়েকে আর কোনদিন বুকে জড়িয়ে আদর করতে পারবো না? আদর করতে পারবো না। কোথায় যাচ্ছ? কোর্টে। কোর্টে? হ্যাঁ, একদিন তুমি আমাকে কোর্টে যেতে বারণ করেছিলে, আমি তোমার কথা রেখেছিলাম, কিন্তু বলেছিলাম আবার যদি কোনোদিন আমার কোর্টে যাবার প্রয়োজন হয় তাহলে আমাকে বাধা দিতে পারবে না। পরাজিত হয়েছিলে, আর আজও আমি তোমাকে পরাজিত করে আমার মেয়েকে মুক্ত করে আনবো। পারবে, পারবে শাহানা, তুমি আমাকে পরাজিত করতে পারবে। তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে এই পরাজয় হবে আমার জীবনের সবচেয়ে বড় জয়। জয় পরাজয় আমি কিছুই বুঝি না, আমি শুধু বুঝি আমার বুকের মানুষ নির্দোষ, আমি তাকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। কিন্তু তুমি এত সব। আমি রুবিনার কেস রিট্রায়ালের জন্য হাইকোর্টে দরখাস্ত করেছিলাম, হাইকোর্ট আমার দরখাস্ত মঞ্জুর করেছে। তুমি দোয়া করো আমি যেন কৃতকার্য হতে পারি। আপনি মাধবীকে ছোটবেলা রেল লাইন থেকে তুলে এনে আপনার বোনের কাছে দিয়েছিলেন? কেন? সেই কেস তো শেষ হয়ে গেছে সেই কবে। এখন ওটা নিয়ে টানাটানি, মানে লাশ নিয়ে টানাটানি। আর তো গুণের কাজ। উত্তর দিন। আরে রেল লাইন থেকে তুলে এনে আমার বোনের কাছে দিয়েছিলাম ভালো করে নাচ গান শেখানোর জন্য। মায়ের কি রে? রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিলাম। মিথ্যে কথা, আপনি যা বলছেন সব মিথ্যে। না, আমি মিথ্যে বলবো কেন গো?
আমি বলছি মিথ্যে। না, আজ যদি সত্যি মিথ্যে কথা বলিনি আবামনি। মিথ্যে বলেননি? ইওর অনার, গোলাম হোসেন আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছে মাধবীকে সে রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিল। সে জজ করে বলেছে মাধবীকে সে রাস্তার ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়েছিল। মিস্টার গোলাম হোসেন, আপনি তা বলেননি? জি, মানে জি। ইওর অনার, জজ কোর্টে গোলাম হোসেন যে সাক্ষ্য দিয়েছে তার সাথে আজকের সাক্ষীর কোনো মিল নেই। তাই আজ প্রমাণ হয়েছে গোলাম হোসেন একজন মিথ্যেবাদী। মিথ্যেবাদী গোলাম হোসেনের জজ কোর্টের কোনো কথাই আজকের আদালত মেনে নিতে পারে না। ইওর অনার, একজন সাক্ষীকে মিথ্যে প্রমাণ করলি মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে আপনি তো দেখেননি। একটি সত্যি কথাকে আপনি মিথ্যে বানাতে চাচ্ছেন? কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে। আপনি কুমিল্লা থেকে দেখেছেন ঢাকায় খুন হয়েছে? আপনার চোখের দৃষ্টি এত প্রখর। আপনার মৃত্যুর পর তো আপনার চোখ দুটোকে জাদুঘরে রাখা উচিত। অবজেকশন ইওর অনার। ব্যারিস্টার শাহানা চৌধুরী কতগুলো অযৌক্তিক কথা বলে কোর্টকে অবমাননা করার চেষ্টা করছেন। না, কোর্টকে একজন ব্যারিস্টার কোনোদিন অবমাননা করতে পারে না। দোষীকে চিহ্নিত করা আর নির্দোষীকে নির্দোষ প্রমাণ করাই একজন ব্যারিস্টারের কর্তব্য। আর আমি সেই কর্তব্য পালন করছি। ইওর অনার, আব্দুল হাকিম 24শে জানুয়ারি ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। সালাম খান যখন খুন হয় তখন ছিল রাত 12টা, আর সেই রাতে আব্দুল হাকিম কুমিল্লা বোর্ড অফিসে কাজ করছিলেন। ইওর অনার, রাত 12টায় ইমার্জেন্সি সার্ভিসের কিছু অফিস ছাড়া অন্য কোনো সরকারি অফিস খোলা থাকে না। কিন্তু 24শে জানুয়ারি রাত 12টায় বোর্ড অফিস খোলা ছিল, কারণ ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বের করার জন্য অনেকেই সেদিন ওভারটাইম কাজ করেছিলেন, আর তাদের মধ্যে আব্দুল হাকিমও ছিলেন। এই হলো কুমিল্লা বোর্ড অফিসের আব্দুল হাকিমের সই করা রেজিস্টার খাতার ফটোকপি। আর এতেই প্রমাণ হয় সেই রাতে আব্দুল হাকিম ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। ইওর অনার, এবার 2 নম্বর সাক্ষী বাড়ির চাকর নুরু মিয়াকে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা নুরু মিয়া, আপনি জজ কোর্টে কি সাক্ষী দিয়েছিলেন মনে আছে? জি, মনে আছে। কি মনে আছে? মাধবী আমার মালিককে গুলি করে মেরেছে, সেই সাক্ষী দিয়েছি। আপনি কি নিজের চোখে দেখেছেন মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে? জি, নিজের চোখে দেখেছি। ঝড়ের রাতে অন্ধকারের মধ্যে মাধবীকে আপনি চিনলেন কি করে বলুন তো? কেন চিনব না? ঘর তো অন্ধকার ছিল না, বিদ্যুতের আলো ছিল, আর সে আলোতে আমি মাধবীকে স্পষ্ট দেখেছি। আমি যদি বলি সেই ঘরে কোনো আলো ছিল না? আপনি বললে তো হবে না, সেখানে আলো ছিল, আমি স্পষ্ট দেখেছি মাধবীকে আমাদের সাহেবের ঘর থেকে বেরিয়ে যেতে। আমি বলছি আলো ছিল না। আমি বলছি আলো ছিল। আমি আবারও বলছি সেই ঘরে আলো ছিল না, ঘর ছিল অন্ধকার। না, সেই ঘরে বিদ্যুতের আলো ছিল। মিথ্যে কথা। ইওর অনার, সেদিন বিদ্যুতের আলো ছিল না। এই যে সংবাদপত্রের রিপোর্ট, মিউনিসিপ্যালিটি ও গুলশান এলাকার ইলেকট্রিক সাপ্লাইয়ের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে ঝড়ের জন্য 24শে জানুয়ারি রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত গুলশান এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না। অথচ সালাম খানের বাড়ির চাকর নিজের মুখে বলছে সে বিদ্যুতের আলোতে মাধবীকে দেখেছে। এইটা রিপোর্ট। ইওর অনার, নুরু মিয়ার কথায় আজ এই প্রমাণ হয় যে 24শে জানুয়ারি ঝড়ের রাতে উনি বাড়িতে ছিলেন না। ইওর অনার, এ ব্যাপারে আমি সালাম খানের মেয়ে মিস মল্লিকাকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার।
মিস মল্লিকা, সালাম খান কি আপনার বাবা? জি। আপনার বাবা খুন হয়েছে, আর খুনির শাস্তি হোক আপনি নিশ্চয়ই চান? জি চাই। আর মাধবী যদি খুন না করে থাকে, তার মৃত্যুদণ্ড হোক, আপনি কি তা চান? না। যদি তাই হয়, তাহলে আজ আপনার একটি সত্যি কথার উপর একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের জীবন মরণ নির্ভর করছে। আমি আশা করব আপনি সত্যি কথা বলবেন। জি বলবো। তাহলে বলুন তো, 24শে জানুয়ারি সেই ঝড়ের রাতে আপনার বাড়ির চাকর নুরু মিয়া সত্যি কি বাড়িতে ছিল? বলুন, উত্তর দিন। বলো না, বলো, নীরব থেকো না। তোমার এই নীরবতাই ওকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারে। যে মেয়ে বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, যে মেয়ে একটি বার তার মাকে মা ডেকে মায়ের বুকে ঠাঁই পায়নি, যে কারো কাছ থেকে এতটুকু আদর ভালোবাসা পায়নি, আজ তোমার একটি সত্যি কথা সে সব কিছু ফিরে পেতে পারে। বলো মা, বলো। ইউর অনার, নুরু মিয়া সেদিন আমাদের বাড়িতে ছিল না। দুদিনের ছুটিতে সে দেশের বাড়িতে গিয়েছিল। ধন্যবাদ মিস মল্লিকা, তোমাকে আমার আর কিছুই বলার নেই। এবার তুমি আসতে পারো। ইউর অনার, এই কোর্টে আমি আরো দুজনকে হাজির করতে চাই। তাদের মধ্যে একজন হলো যে ফটোগ্রাফার মাধবীর ছবির সাথে অন্য লোকের ছবি জুড়ে দিয়ে মাধবীকে দুশ্চরিত্র বলে প্রমাণ করেছিল তাকে। আরেকজন হলো মাধবীর পালিতা মা, যিনি এই কেসের অনেক কিছুই জানেন। তাই এই দুজনকে হাজির করার জন্য আমি কিছু সময় প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। রেলা দেখেছ? ওই ব্যারিস্টার নিসালা আমাকে গাড়া করে ফেলতে চাইছে মাইরি। লে হালুয়া, ওকে টুপি পরানোর সময় আমার এসে গেছে। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাপনের লেবাস। যেমনি সালাম খানকে আমি নিজের হাতে খুন করে মাধবীকে মিথ্যে সালাম খানের খুনের আসামি বানিয়ে ফাঁসিতে পাঠিয়েছি, ঠিক তেমনি ওই ব্যারিস্টারনিকে খুন করে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাপনের লেবাস পরিয়ে দেব। আরে না না, কাফনের লেবাসের কি দরকার? আমাকে বলুন, যেমন করে সারার সাথে মাধবীর ছবি লাগিয়ে বুঝিয়ে দিয়েছি যে সে একটা নষ্টা, তেমনি করে ওই শালি ব্যারিস্টারের ছবির সাথে অন্য কারো ছবি লাগিয়ে দেই। ব্যাস হয়ে গেল। এই বুদ্ধি নিয়ে তুই আমার সঙ্গে আছিস? হ্যাঁ, আর ওই ব্যারিস্টারের সঙ্গে কোনো ছবি জুড়ে দিলে কেউ বিশ্বাস করবে? করবে না গো। আরে বুদ্ধির সব নাট বল্টু তো এই ঘিলুর মধ্যে গিজ গিজ করছে মায়েরি। বস, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল। তোর এই চোখ দিয়ে আমার অনেক সংবাদ তোর এই মগজের খুপড়িতে ঢুকে গেছে। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের কাপড় তোকে পরতে হবে। শয়তান, তোর সমস্ত অপরাধ স্বীকার করে মাধবীকে আমার বুকে ফিরিয়ে দে, নইলে কাফন এবার তোকে পড়তে হবে। বাঁচাও বাঁচাও, প্রচন্ড ভয় পেয়েছি মাইরি। কি সাংঘাতিক! এই আমার বগলিটা বলে কি রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এবার আর তুই বাঁচতে পারবি না। আরে তুই কি জানিস না, গৃহস্থের একদিন আর চোরের, আরে আমি তো সারা চোর। আমার মাত্র একদিন গেছে, আরো 9 দিন বাকি, মানে 99 বছর। আর তোর মৃত্যু মাত্র 5টা বাজে, রাত 10টার মধ্যে তোর মৃত্যু হবে, মানে 5 ঘন্টা বাকি। এই ওকে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস পরিয়ে কবরে নয় নদীতে ভাসিয়ে দে। নিয়ে যা। আমাকে মেরে ফেললো, মরার আগে বলে যাচ্ছি, এই দুনিয়াতে তোর বিচার হবে, বিচার হবে। ছেড়ে দে, আমাকে না, আমি যাবো না। ছেড়ে দে শয়তান। ছেড়ে দে।
মাধবীর মা না? কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো বাবা? পরে শুনবো, আসুন। চলো বাবা। এখন আমার কাছে এসছো ওই চাঁদ মুখখানা নিয়ে, হ্যাঁ? ভেবেছো আমি খুব খুশি যাবো? হ্যাঁ, কোলে বসে আদর করবো? হ্যাঁ, সামান্য একটা বুড়ি মেয়ে ছেলে, তাকে কিনা ওই অ্যাডভোকেট এসে তুলে নিয়ে গেল। হ্যাঁ, কাল কোর্টে কি হবে রে? হ্যাঁ, ওই রোকেয়া মেয়ে ছেলেটা কাল কোর্টে সব কিছু ছেড়ে দেবে, মাইরি সব। তখন আমার সব চারিচুরি খালাস। শোন, কাল কোর্টে রোকেয়া বেগম সাক্ষী দিতে যাবে না, আর তার সাথে ওই ব্যারিস্টার নিয়েও যেন কোর্টে পৌঁছতে না পারে। বোমা মেরে ওর গাড়ি উড়িয়ে দিবি, যা। শ্রাবণ, ওনাকে ওদের হাত থেকে বাঁচিয়ে রুবিনার কেস অনেক সহজ করে দিয়েছো। ওনার একটি ওনার সাক্ষ্য আর কোনো প্রয়োজন নেই। রুবিনাকে বেকসুর খালাস করার সমস্ত সাক্ষী প্রমাণ আমার হাতে এসে গেছে। সমস্ত সাক্ষী প্রমাণ? কিভাবে? এখন তোমাদের কাছে আমি কিছু বলবো না, কারণ দেয়ালেরও কান আছে। শ্রাবণ, এই ক্যাসেটটা তোমার কাছে রাখো। এসো। ইউর অনার, এই কেস এখন পানির মতো সহজ হয়ে গেছে। মাতৃত্বের জন্য মিথ্যে মামলা লড়াই করে সত্যকে গোপন করতে গিয়ে ব্যারিস্টার শাহানা চৌধুরী বুঝতে পেরেছেন যে তিনি শুধু বড় ফুটুওয়ালা মাটির কলসিতেই পানি ঢালছেন। ওনার আশার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইউর অনার, আজকাল রাস্তাঘাট প্রায় জাম থাকে, তাই আমি আরো কিছুক্ষণ সময় প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো।
ইউর অনার, আর সময় নষ্ট না করে মামলার রায় ঘোষণা করা উচিত। আমার বিপক্ষ দলের বুদ্ধিমতী ব্যারিস্টার পরাজয় স্বীকার করা লজ্জা থেকে দূরে থাকার জন্য অনুপস্থিত থাকানি বেটার মনে করছেন। জজ কোর্টে আসামি নিজে স্বীকার করেছেন যে তিনি খুন করেছেন, সুতরাং জজ কোর্টের রায় বহাল রাখার জন্য আবেদন করছি। দ্যাটস অল ইউর অনার। আসামি মিস মাধবীকে প্রদত্ত জজ কোর্টের রায়। সত্যকে পৃথিবীর কোন শক্তি কোনদিন চাপা দিয়ে রাখতে পারেনি, তারই প্রমাণ আজ আমার হলো। আমাকে আর আমার সহকর্মীকে আদালতে আসতে না দেওয়ার জন্য রাস্তায় আমার গাড়িতে বোমা হামলা করেছিল, কিন্তু আমি তাদের সমস্ত কুচক্র ভেঙে দিয়ে আজ সমস্ত প্রমাণ নিয়ে এই কোর্টে হাজির হয়েছি। আমি অনুরোধ করছি, আমার সমস্ত প্রমাণ দেখাবার আগে এই আদালতের প্রতিটি দরজায় পুলিশ যেন সতর্কভাবে পাহারা দেয়, একটি লোকও যেন এখান থেকে বেরিয়ে যেতে না পারে। পুলিশকে সতর্ক থাকার জন্য আমি নির্দেশ দিচ্ছি। ইয়োর অনার, এই ক্যাসেটই আজ প্রমাণ করে দেবে সালাম খানের প্রকৃত খুনি কে। একটা ক্যাসেট প্লেয়ারের ব্যবস্থা করা হোক ইয়োর অনার। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস, আমি নিজের হাতে খুন করে মাধবীকে মিথ্যে সালাম খানের খুনের আসামি বানিয়ে ফাঁসিতে পাঠিয়েছি। ঠিক তেমনি ওই ব্যারিস্টারনিকে খুন করে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস পরিয়ে দেব। গোলাম হোসেনকে গ্রেফতার করার আদেশ দিচ্ছি। শেষুদ্দি, আমাকে সাদা টুপি পরিয়ে দিলে মাইরি। হ্যাঁ, 1 ঘন্টা পর এই মামলার রায় ঘোষণা করা হবে। আজ এই আদালতে গোলাম হোসেনের স্বাগত কণ্ঠের কথা টেপ রেকর্ডারে শোনার পর এ কথাই প্রমাণিত হয়েছে যে গোলাম হোসেনই সালাম খানের প্রকৃত খুনি, এবং আদালত এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই মামলার আসামি কণ্ঠশিল্পী মিস মাধবী সম্পূর্ণ নির্দোষ। তাই আদালত মিস মাধবীকে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে। রুবিনা, মা, রুবিনা, মা, রুবিনা, মা, আমার মা। হ্যালো, শাহানা বলছি। শাহানা, বলো, আমি কি পরাজিত হয়েছে? শাহানা, তুমি কথা বলছো না কেন? বলো,
বলো আমার রুবিনার কি হয়েছে, বলো শাহানা। আমি রুবিনাকে নিয়ে এক্ষুনি আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাহানা। জজ সাহেব, আমার মাধবীর কি হয়েছে? আপনার মেয়ে মাধবী বেকসুর খালাস হয়েছে। শাহানুকে নিয়ে আসছে।